ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, প্রিভিয়াস ক্লাসে আমরা এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে আলোচনা করেছিলাম যে কোনো তড়িৎ দ্বিমেরুকে যদি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তবে তার উপর কত টর্ক কাজ করবে, কখন সর্বাধিক টর্ক, কখন সর্বনিম্ন টর্ক, বিভিন্ন কেস আলোচনা করেছিলাম। আর দেখেছিলাম যে পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক্স কি, এদের শ্রেণী বিভাগ করেছিলাম। মেরুবর্তী, অমেরুবর্তী তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে কেমন আচরণ করবে, অনুপস্থিতিতে কেমন আচরণ করবে, পরিবাহী পদার্থকে যদি তড়িৎ ক্ষেত্র অভ্যন্তরে রেখে দেওয়া হয় তাহলে কেমন আচরণ হবে, এই রিলেটেড পড়েছিলাম। তাই তো আজকে আমরা আলোচনা শুরু করব খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গাউস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স, অর্থাৎ গাউসের উপপাদ্য পড়াটা শুরু করব। এবার গাউসের উপপাদ্য যদি পড়ার জন্য, তৈরি হওয়ার জন্য কিছু বেসিক জিনিস আমাদের আগে ধারণা নিতে হবে। ওই ধারণাগুলো আমি শুরু করছি, তারপরে গাউস লটা আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রথমে দেখি যে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর কি। ক্ষেত্র ভেক্টর এরিয়া ভেক্টর কি? মনে রাখবে, ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কেননা কোনো একটা তলের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, যেমন একটা সামান্তরিকের ক্ষেত্রফল কিংবা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তখন দুটো ভেক্টরের মধ্যে পারপেন্ডিকুলারে তাদের গুণ করতে হয়, অর্থাৎ তাদের ক্রস প্রোডাক্ট করতে হয়। এবার ক্রস প্রোডাক্টের ফলে যে রেজাল্ট ফলটা আসে সেটা অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। যেমন আমরা টর্ক বের করেছি, কোনো স্থানে ক্রিয়াশীল বল আর ক্রস এফ এবং ক্রিয়ারেখা লম্ব দূরত্ব দিয়ে, তারপর ওদের গুণফলটাও সেটা কি হবে, একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। ঠিক তেমনি যে কোনো কিছুর এরিয়া ক্যালকুলেশন যখনই করব তখন দুটো ভেক্টরকে পারপেন্ডিকুলারে গুণ করে, অর্থাৎ ক্রস প্রোডাক্ট করে আমরা নির্ণয় করি বলে ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার এই এরিয়া ভেক্টরটাকে কিভাবে দেখানো, প্রকাশ করা হয়, যখন ধরে নাও এরকম কোন একটা সারফেস নিলাম, এস হচ্ছে একটা সারফেস, এই তলের উপর ক্ষুদ্র একটা অংশ তল নিলাম, এই যে ক্ষুদ্র একটা তল নিলাম, ক্ষুদ্র বলে এই তলটাকে আমি এইটুকু তলকে ক্ষুদ্র বলে আমি ডিএস দিয়ে লিখছি। এবার এই যেহেতু এটা বললাম এরিয়া ভেক্টর হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এর ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, মান এবং অভিমুখ দুটোই থাকতে হবে। এবার এর মানটাকে বোঝানো হয় এর উপরে অঙ্কিত একটা সরলরেখার দৈর্ঘ্য দ্বারা। এই সরলরেখার দৈর্ঘ্যটা কি নির্দেশ করে? এরিয়া ভেক্টর অর্থাৎ ক্ষেত্রফল ভেক্টরের মান নির্দেশ করে। এবার এর অভিমুখ দিতে হবে, এর অভিমুখ বোঝানো হয় এই তীর দিয়ে, যে যার অভিমুখটা হবে তলের সঙ্গে পারপেন্ডিকুলার এবং এটা হবে তল থেকে বহির্মুখী। এরকম কোন একটা সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে এরিয়া ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্টেশন করা হয়? একটা রেখাংশ যার দৈর্ঘ্য দ্বারা ক্ষেত্রফলটির মান নির্দেশ করে এবং ডিরেকশনটা, তীরটা, অ্যারোটা কি, তার অভিমুখ নির্দেশ করে। সেই অ্যারোর অভিমুখটা কি হবে? যে তলের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ লম্ব হবে। অর্থাৎ এই হলো এরিয়া ভেক্টর ডিএস। এবার এই এরিয়া ভেক্টরের কে এইভাবে তাহলে ডিনোট করব। এবার আরেকটা জিনিস জানবে, এখানে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স, বা ইলেকট্রিক ফ্লাক্স কি, যাকে ফাই ই নোটেশন দ্বারা প্রকাশ করা হয়। খুব ভালো করে দেখে নাও, এখানে তড়িৎ ফ্লাক্স পড়বো, ওই চ্যাপ্টারে ম্যাগনেটিক ফ্লাক্স পড়বো। তড়িৎ ফ্লাক্স অর্থাৎ কোন একটা তলে আধানকে ঘিরে যদি একটা বদ্ধ তল কল্পনা করা হয়, তবে ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ওই তলের মধ্য দিয়ে একটা
ইলেকট্রিক লাইন অফ ফোর্স অর্থাৎ তড়িৎ বলরেখা জড়িয়ে পড়ে। ওই তড়িৎ বলরেখা যে কিছু সঙ্গে তড়িৎ বলরেখা তলরেখার সঙ্গে জড়িয়ে পড়ে ওটা কি বলবো আমরা তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। ভালো করে বললে কি বলবো যে কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কি বলা হয় তড়িৎ ফ্লাক্স। কি বললাম কোন তলের সঙ্গে জড়িত বা কোন তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কি বলা হয় তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। এবার একটা আছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। তখন বলবো যে কোন তলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি বা তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বলতে পারবো এটাকে। তাহলে এই ফ্লাক্স ডেনসিটি বললাম এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ফাই ই দ্বারা ইলেকট্রিক ফ্লাক্স বলে। ম্যাগনেটিক ফ্লাক্স হলে ফাই বি বা ফাই এম দ্বারা প্রকাশ করা হয়। এই ইলেকট্রিক ফ্লাক্স মনে রাখবে একটা স্কেলার কোয়ান্টিটি স্কেলার রাশি যার শুধু ম্যাগনিটিউড থাকবে কোনো অভিমুখ থাকবে না এটাকে বলা হয় স্কেলার। এই জন্য এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি তড়িৎ ফ্লাক্স। এবার সেই তড়িৎ ফ্লাক্স যে কোনো তলের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স আমি ক্যালকুলেট করব। হ্যাঁ ক্ষুদ্র একটা ক্ষেত্রফল আমি নিয়ে নিলাম যে এস একটা বদ্ধ তল নিয়ে নিলাম তার উপরে ক্ষুদ্র একটা ক্ষেত্রফল ডিএস কল্পনা করলাম। এবার ডিএস এই ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটি বলরেখা যাচ্ছে সেটা নির্ণয় করব। তাহলে যদি নির্ণয় করতে হয় তাহলে এদের মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে যেহেতু ফ্লাক্স একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে ক্ষুদ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স বলে ক্ষুদ্র ফ্লাক্স লিখব ওই জন্য ওটাকে ডি ফাই ই দ্বারা প্রকাশ করলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই এবং এরিয়া ভেক্টর ডিএস এর মধ্যে ডট প্রোডাক্ট করতে হয়। তাহলে তড়িৎ ফ্লাক্স সমান হলো ই ডট ডিএস। এবার তোমরা জানো যে ডট প্রোডাক্টে যদি আমরা ম্যাগনিটিউড নির্ণয় করি তাহলে কি হয়ে যায় ইডিএস cos থিটা ইডিএস। হ্যাঁ এখানে একটা জিনিস দেখায় যে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স কি হয় এই যে এটা এরিয়া ভেক্টর তলের সঙ্গে পারপেন্ডিকুলার হয় আর ইলেকট্রিক ফিল্ডস অফ অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা তল থেকে বহির্মুখী হয় এইভাবে। এবার এই এরিয়া ভেক্টর ডিএস এই অভিমুখে কাজ করছে লিখলাম আর তড়িৎ প্রাবল্য এই অভিমুখী এদের মধ্যবর্তী একটা কোণ ধরলাম থিটা। তাহলে এদের যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি হয়ে যাবে ইডিএস cos অফ থিটা। এবার এখানে এরকম করে ই cos থিটা ইনটু ডিএস ই cos থিটাটাকে ইএন দ্বারা লেখা হয় ইএন ডিএস অর্থাৎ ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স ডি ফাই ই সমান কি পেলাম ইএন ডিএস বা ইডিএস cos থিটা। এবার এই সমগ্র এস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স যদি বের করতে হয় তাহলে এই সমগ্র তলটাকে আমরা ডিএস 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 করে প্রত্যেকটা ডিএস কে যদি যোগ করি তাহলে সমগ্র এস বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স পেয়ে যাব। তাহলে সেই প্রসেসটার নাম কি আমরা ওইভাবে যোগ অ্যাড না করি আমরা কি করি ম্যাথমেটিক্সের আমাদের একটা রুলস রয়েছে যে তার তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে তড়িৎ ফ্লাক্স ডি ফাই সমান ইএন ডিএস ডিএস এই যেখানে ইএন সমান হচ্ছে ই cos থিটা ই cos অফ থিটা। এই ইএন কে বলা হয় তড়িৎ প্রাবল্যের অভিলম্ব উপাংশ তড়িৎ প্রাবল্যের অভিলম্ব উপাংশ। এবার এই ডিএস ডিএস ক্ষুদ্র ক্ষেত্র করে করে টোটাল এস বদ্ধ তলের মধ্য দিয়ে যদি অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স বের করতে হয় তাহলে আমরা কি জানি এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। যোগ যোগ মানে কি ইন্টিগ্রেশন যদি করি তাহলে ডি ফাই ই এর ইন্টিগ্রেশন করব। ডি ফাই এর ইন্টিগ্রেশন কি হবে ফাই যেমন ডিএক্স এর কি হয় এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রাল ওই জন্য এখানে এস লেখা হয় সারফেস ইন্টিগ্রাল ই ডিএস cos থিটা ই
ds cos of থিটা। এবার এখানে দুটো কেস আলোচনা করব আমি। দেখো নম্বরে 1 যে এখানে এই থিটা যখন 0 ডিগ্রি 90 ডিগ্রি, থিটা যখন 90 ডিগ্রি হবে তখন cos 90 এর ভ্যালু কত হয় 0। তখন ডিগ্রি হলে ফাই ই এটা কত হয়ে যাবে 0। এটা হচ্ছে সর্বনিম্ন তড়িৎ ফ্লাক্স। 2 নম্বর কেস যে থিটা যখন 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি হলে দেখো তো ফাই ই তড়িৎ ফ্লাক্স কি হবে 0 হলে এই ভ্যালুটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তখন কি হবে ইডিএস, ইডিএস এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স, এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স, আর এটা হচ্ছে মিনিমাম ইলেকট্রিক ফ্লাক্স। কখনো কখনো এভাবেও বলা হয় থিটা 90 ডিগ্রি। কথাটার মানে কি দেখো তো, থিটা যদি 90 ডিগ্রি হয় এই যে ডিএস ভেক্টর আর প্রাবল্যের মধ্যবর্তী কোণটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে, আর থিটা যখন 0 হবে ডিএস আর তড়িৎ প্রাবল্যের মধ্যবর্তী কোণটা কি হবে 0 ডিগ্রি হবে। এভাবেও বলা যায় যে ই যখন এই তলটা তো অভিলম্ব বরাবর আছে, ই যখন তলের সমান্তরাল হবে, তলের সমান্তরাল হবে তখন কোণটা কত হবে 90 ডিগ্রি। আর ই যখন তলের উপরে লম্ব হবে তখন কি ডিএস এর অভিমুখে হবে, তখন ফ্লাক্সটা হবে সর্বোচ্চ। এবার এই তড়িৎ ফ্লাক্স আমরা দেখলাম একটা স্কেলার কোয়ান্টিটি। এবার তড়িৎ ফ্লাক্স যেহেতু একটা মেজারেবল কোয়ান্টিটি, পরিমাপযোগ্য ভৌত রাশি বলে এর কি থাকবে ডাইমেনশন থাকবে আর ইউনিট থাকবে। তাহলে প্রথমে ইউনিট যদি বের করি, ফাই এর ইউনিট আমরা দেখলাম ই ইনটু ডিএস। cos থিটা তো ইউনিটলেস কোয়ান্টিটি, তাহলে ই তোর ই মানে কি f বাই কিউ দেখেছিলাম মনে পড়ে ইনটু ডিএস। এবার f বলের এসআই একক কি নিউটন, আধানের কি কুলম্ব, আর ডিএস মানে কি ক্ষেত্রফল মানে মিটার স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। আবার এই এককটাকে আরেকটা বুদ্ধি করে লেখা যায় যে দেখো তো যে নিউটন পার কুলম্ব লিখলাম, মিটারটাকে আমি মিটার ইনটু মিটার করে রেখে দিলাম। এবার নিউটন ইনটু মিটার মানে কি জুল বাই কুলম্ব ইনটু কি থাকলো মিটার, তাহলে জুল বাই কুলম্ব, জুল পার কুলম্ব মানে কি ভোল্ট ইনটু মিটার। এটাও তড়িৎ ফ্লাক্সের ইউনিট, খুব মনে রাখবে। তড়িৎ ফ্লাক্সের ইউনিট এটাও দিতে পারো, তড়িৎ ফ্লাক্সের এসআই ইউনিট এটাও দেওয়া যায়। এবার ডাইমেনশন যদি বের করি, ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স এগুলো মুখস্থ করব না, কি দেখলাম f বাই কিউ, f বাই কিউ ইনটু ডিএস। তাহলে f এর জন্য জানো m l t মাইনাস 2, আধানের জন্য it, আধানের জন্য it, ডিএস এর জন্য কত l স্কয়ার। তাহলে ডাইমেনশন হয়ে যাচ্ছে দেখো m, l দেখো তো l এর উপরে কি হয়ে যাচ্ছে কিউ, t দেখো তো মাইনাস 3 হয়ে যাচ্ছে, আর i তার ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। কখনো এখানে a থাকে, কখনো এখানে c থাকে। আমি পূর্বেই বলেছিলাম যে প্রবাহ মাত্রাকে ডাইমেনশন হিসাবে কখনো অ্যাম্পিয়ার, সায়েন্স অ্যাম্পিয়ারের নাম অনুযায়ী অ্যাম্পিয়ারও লেখা হয়, কখনো প্রবাহ মাত্রাকে আই দিয়েও লেখা হয়, কখনো কারেন্ট, প্রবাহ মাত্রা ইংরেজি হলো কারেন্ট, সি দিয়েও লেখা হয়। এই হলো তাহলে তড়িৎ ফ্লাক্স কাকে বলে, এর ইউনিট হলো ডাইমেনশন হলো, তাই তো। এবার তড়িৎ ফ্লাক্স হচ্ছে দুরকম, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। এই যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো, তড়িৎ বলরেখাগুলি অর্থাৎ যদি তলে অন্তর্মুখী হয়, এইভাবে যদি অন্তর্মুখী হয় তবে সেই ফ্লাক্সকে ঋণাত্মক ফ্লাক্স বলা হয়। আর এটা যদি তল থেকে বহির্মুখী হয়, বহির্মুখী হয় তবে সেই ফ্লাক্সকে বলা হয়
ধনাত্মক ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স দুরকম, যদি তলের অভিমুখী হয়, অন্তর্মুখী হয়, বদ্ধ তলের অন্তর্মুখী হয় তবে বলবো ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স, আর যদি বদ্ধ তল থেকে বহির্মুখী হয় তবে তাকে বলবো ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স সম্পর্কে বুঝে গেলাম। এবারে আমরা ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল কি দেখব। ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। বোর্ডের তলে ধরে নাও কোন একটা বিন্দু আমি নিলাম, এবার এইভাবে যদি একটা আমি তল নিই, যে কোনো দূরত্বে, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো দূরত্বে যদি একটা তল নেওয়া হয়, তাহলে এই প্রদত্ত তল এই বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে কি ঘন কোণ, একটা ঘন কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই যে ও একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে যে কোনো একটা সারফেস, এরকম এস একটা সারফেস নিয়ে নিলাম, তাহলে এই এস সারফেসের উপরে কি করবে, এই যে এই তলটা এরকম করে যদি আমি অ্যাড করি, এই স্পর্শক করে এইভাবে একটা স্পর্শক করি, অঙ্কন করলাম, এটা হয়তো ভেতরের দিকে বোঝানোর জন্য, এই তলটা বাইরে বোঝানোর জন্য এইভাবে এ করলাম, এটা ধরে নাও এইভাবে একটা দিলাম, আর একটা ধরে নাও এইভাবে। তাহলে এই যে বদ্ধ তলটা, এটা বোঝাচ্ছি যে এইভাবে কোনো একটা সারফেস রয়েছে। হ্যাঁ, এটা আমি পুরো লাইন দিয়ে বোঝাই, আর এটা দাগ কাটা লাইন দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে এই দিকের তলটা, তাহলে এই তলটা এই বিন্দুতে, ও বিন্দুতে যে কোণ একটা ঘন কোণ উৎপন্ন করছে, তাহলে এই ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল তৈরি করছে। এই ঘন কোণকে সাধারণত এই ওহম এই নোটেশন দ্বারা, এই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এবার একক ঘন কোণ কি দেখি, একক ঘন কোণ, এটা দরকার আছে আমাদের, ওই জন্য বলছি। যেমন তোমরা রেডিয়ানের সংজ্ঞা বলেছিলে যে বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। ঠিক তেমনই আমরা একক ঘন কোণের সংজ্ঞা দেব। ধরে নাও এটা হচ্ছে আর রেডিয়াস, এবার এই আর রেডিয়াসকে কেন্দ্র করে একটা স্ফিয়ার বা বৃত্ত কল্পনা করলাম। এবার এখানে একটা তল কল্পনা করলাম, এতটুকু একটা তল কল্পনা করলাম, এর ক্ষেত্রফলটা ধরে নিলাম আমি আর স্কয়ার। তাহলে বলা হচ্ছে যে আর ব্যাসার্ধের কোন গোলকের পৃষ্ঠতলে আর স্কয়ার ক্ষেত্রফল যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় একক ঘন কোণ। মনে রাখবে যে ঘন কোণ আর স্কয়ার ক্ষেত্রফল বলছি, আর স্কয়ার ব্যাসার্ধে, তাহলে ঘন কোণ যেহেতু ঘন কোণকে পরিমাপ করা হয় স্টেরেডিয়ান এককে, ওখানে রেডিয়ান পড়েছিলে, এটা হচ্ছে স্টেরেডিয়ান ঘন কোণের একক। এবার আর ব্যাসার্ধের বৃত্তচাপের জন্য এটা বললাম। এখন যদি এই সমগ্র তলটা যে কোনো একটা সারফেস ধরে নিলাম, যে এই ও বিন্দুতে যে কোনো আরেকটা সারফেস ধরলাম, এই সারফেসটা ধরে নিলাম আমি যে এস, এতটুকু সারফেস এরিয়াটা হলো এস, তাহলে এই বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, এই যে এস ক্ষেত্রফলটা, তখন উৎপন্ন ঘন কোণ সমান কি বললাম, যে ওই তলের ক্ষেত্রফল ইনটু ব্যাসার্ধ তার স্কয়ার, তাহলে তলের ক্ষেত্রফল s বাই কি আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল যেহেতু একটা ভেক্টর, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এর জন্য ডাইমেনশন l স্কয়ার, আর এর জন্য ডাইমেনশন l স্কয়ার, বলে এর ডাইমেনশন কি হয়ে গেল 1। মনে রাখবে ঘন কোণ হলো মাত্রাহীন একক বা মাত্রাহীন ভৌত রাশি। এবার এই গোলকের ক্ষেত্রে যদি আমি বলি, এবার আমি এস তলের ক্ষেত্রে বলেছিলাম,
আমি এবার পুরো পুরো বৃত্ত গোলকের জন্য কত ঘনকোণ উৎপন্ন করছে দেখি। ঘনকোণ পুরো গোলীয় তলের জন্য, তাহলে টোটাল তলের ক্ষেত্রফল কত হবে? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানো তোমরা 4 পাই r স্কয়ার বাই কে r স্কয়ার, r স্কয়ার কেটে গেল, এই কোণটা কত হলো? 4 পাই। অর্থাৎ গোলকের সমগ্র পৃষ্ঠ তার কেন্দ্রে কত ঘনকোণ উৎপন্ন করে? 4 পাই। এখন এটা কেবলমাত্র গোলীয় তলের জন্য না, যে কোনো তলের জন্যই এই ভেতরে যে কোণটা তৈরি করবে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণটার মান হবে 4 পাই। এটা মনে রাখবে, খুব কাজে আসবে। কেমন করে এটা ক্যালকুলেটও করা যায় যে কি করে 4 পাই ঘনকোণ উৎপন্ন করছে। দেখি যে আমি যে কোনো একটা সারফেস ধরে নিলাম, যে এস একটা সারফেস নিয়ে নিলাম, ও একটা বিন্দু থেকে এস সারফেসটা একটা ডিসটেন্সে রয়েছে, ধরে নিলাম r ডিসটেন্সে রয়েছে, এবার এই সারফেসের উপরে ক্ষুদ্র একটা এরিয়া নিলাম, সেটা হলো ds। এই ds তলের সঙ্গে কি হবে? এরিয়া লম্ব হবে, এরিয়া ভেক্টর। এবার এখানে যদি ds এর এটা তলের সঙ্গে কি সবসময় লম্ব দেখছি, তাহলে এর যদি এই তড়িৎ প্রাবল্য যদি এই অভিমুখে হয়, এদের মধ্যবর্তী কোণ যদি একটা তৈরি হয় থিটা, তাহলে ds এর ই এর অভিলম্ব বরাবর উপাংশ হবে ds cos থিটা, ds cos of থিটা। তাহলে ওই ক্ষুদ্র এরিয়া ক্ষুদ্র একটা কোণ তৈরি করলো, সেটাকে ডি ওমেগা দ্বারা লেখা হয়। তাহলে সেই তলের ক্ষেত্রফল বাই r স্কয়ার, তলের ক্ষেত্রফল কত? ds cos of থিটা বাই কত? r স্কয়ার। এবার যদি আমি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে আমাকে কি করতে হবে? টোটাল ক্লোজ সারফেস, এই যে একটা গোলা দিয়ে দিলাম, মানে সমগ্র তলের ইন্টিগ্রেশনটা করছি, ডি ওমেগা সমান ইন্টিগ্রেশন অফ ds cos থিটা বাই r স্কয়ার। এই যে সমগ্র তলের যে ঘনকোণটা, সমগ্র s তলটা ও বিন্দুতে যে ঘনকোণটা উৎপন্ন করবে, সেই ঘনকোণটা হচ্ছে 4 পাই। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এইবার আমরা ইম্পর্টেন্ট জিনিস শুরু করব ইলেকট্রোস্ট্যাটিক্সে, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য বা গাউস থিওরেম। ইলেকট্রোস্ট্যাটিক্সে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যটা কি খুব ভালো করে বোঝো। কেন? এই উপপাদ্যের উপরে ভিত্তি করে আমরা যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করব। আমরা প্রথমে যখন কোনো একটা কুলম্বস ল পড়লাম এই চ্যাপ্টারে, ওই কুলম্বস ল এর উপর ভিত্তি করে কি করলাম? পয়েন্ট চার্জের জন্য কি ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম না, ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন নিয়ে এসেছিলাম। এবার কোনো একটা পয়েন্ট চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে, একটা গোলীয় আহিত পরিবাহীর জন্য তার পৃষ্ঠতলে কত, তার থেকে নিকটবর্তী বিন্দুতে কত তড়িৎ প্রাবল্য কাজ করবে, এই সমস্ত ক্যালকুলেশনগুলো কি কুলম্বস লকে বেস করে আমরা করেছিলাম। কিন্তু এখন গাউসের উপপাদ্য অন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করা ছাড়া অন্য কিছু নয়। অর্থাৎ কুলম্বস ল এর সাহায্যে ওটা ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হয়, জটিল হয়। গাউসের উপপাদ্যের সাহায্যে কোনো একটা ক্লোজ সারফেসে ক্লোজ সারফেসের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যে কোনো সিমেট্রিক্যাল বডি যদি হয়,
তার দরুন কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত কাজ করবে সেটা গাউসের উপপাদ্যের সাহায্যে সহজভাবে ক্যালকুলেশন করা যায়। যেমন এইগুলো কেন গুরুত্ব দিয়ে পড়তে বলছি, যখন চুম্বক ক্ষেত্র পড়াবো তখন ওটা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করতে আসবে, সেটা বায়ো-সাভার্ট ল এর সাহায্যে করা হয়। এবার ওটাকে মডিফাই কে করে অ্যাম্পিয়ার সার্কুইটার ল। ঠিক তেমনি ইলেকট্রোস্ট্যাটিক্সে যেমন আমরা কুলম্বস ল এর সাহায্যে ওকে বেস করে আমরা যেমন ইলেকট্রিক ফিল্ড বিভিন্ন পয়েন্ট চার্জের জন্য আহিত পরিবাহী গোলকের জন্য নিকটবর্তী বিন্দুতে ক্যালকুলেট করি, সেই ক্যালকুলেশনটা আবার গাউসের উপপাদ্যের সাহায্যে সহজভাবে করা যাবে। তাই গাউসের উপপাদ্যটা আমরা খুব ভালো করে দেখব। প্রথমে স্টেটমেন্ট, গাউসের উপপাদ্যটা কি বলা হচ্ছে, কোন বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত আধানের 1/ε গুণ হয়, যেখানে এপসাইলন হলো ওই মিডিয়ামের তড়িৎ ভেদ্যতা। অর্থাৎ কোন বদ্ধতলের মধ্য দিয়ে গাউসের উপপাদ্যের গাণিতিক ফর্মটা কি, যে কোন বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, ওই জন্য এখানে একটা গোল্লা দিয়ে দিলাম, টোটাল ইন্টিগ্রেশন করব, সেই ই ডট ডিএস সমান বলা হচ্ছে ওই তলের অভ্যন্তরে অবস্থিত আধানের 1/ε গুণ, যেখানে এপসাইলনটাকে বলা হয় পারমিটিভিটি অফ দা মিডিয়াম, ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এখানে কিউ মনে রাখবে, কিউ এটা হচ্ছে এনক্লোজড লিখতে হবে, অর্থাৎ ওই তলের অভ্যন্তরে আধানের জন্যই তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে। কিন্তু ওই তলের অভ্যন্তরে যদি আধান না থাকে, বাইরের কোনো বিন্দুতে থাকে, তাহলে তার দরুন কিন্তু নেট তড়িৎ ফ্লাক্স কিন্তু জিরো হয়ে যায়। ওই জন্য বলবো কোন বদ্ধ তলের অভ্যন্তরে না, কোন বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ হয়। এখানে ম্যাথমেটিক্যাল ফর্ম যখন লিখতে যাব তখন ক্লোজ ইন্টিগ্রাল, এই গোল্লাটা দিয়ে কি বোঝানো হয়, এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান কিউ এনক্লোজ বাই এপসাইলন। এটা যদি ফ্রি স্পেসে হতো তখন লিখতাম কিউ এনক্লোজড বাই পারমিটিভিটি অফ দা ফ্রি স্পেস। এখানে দেখো এই যে গাউসের উপপাদ্যটা কি মিন্স করছে দেখো, অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি চার্জ প্রেজেন্ট থাকে তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, ইলেকট্রিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে তাহলে সেখানে চার্জ, নেট চার্জ অবশ্যই থাকবে। অর্থাৎ চার্জ এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা রিলেশন করছি। এর থেকে 2-3 মাস পরে যখন আমরা ম্যাক্সওয়েলের 4th ইকুয়েশন, টোটাল ইলেকট্রোডাইনামিক্সটাকে 4টা ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করে দেওয়া হবে। এটা হয়তো গাউসের, এটা ম্যাক্সওয়েল ফার্স্ট ইকুয়েশন হয়ে যাবে, যেটা আধান এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। এবার এই হলো গাউসের উপপাদ্য। এবার এর প্রমাণ দেখব। গাউসের উপপাদ্যের ছোট্ট একটা প্রমাণ মাঝে মধ্যে পরীক্ষায় দেই, গাউসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো, যদি সহজ কোশ্চেন হয় তাহলে গাউসের উপপাদ্যে প্রমাণ দেব। ধরে নাও এই ও বিন্দুতে প্লাস কিউ আধানকে ঘিরে একটা গোলীয় একটা সারফেস কল্পনা করা হবে। ধরে নাও এস একটা, যে কোনো এস একটা বদ্ধতল কল্পনা করা হয়। এবার এস বদ্ধতলের উপর ক্ষুদ্র একটা এরিয়া নিলাম, এতটুকু, এই এরিয়াটুকু বলছি যে ডিএস, ক্ষুদ্র একটা এরিয়া নিলাম ডিএস। যে ডিএস এর অভিমুখটা কি হবে, তলের সঙ্গে অভিলম্ব বরাবর ডিএস। এই ডিএস তলটা ও বিন্দু থেকে একটা ডিসটেন্সে রয়েছে, এটা ধরে নিলাম আমি আর। এবার তড়িৎ প্রাবল্য, এর সঙ্গে তড়িৎ প্রাবল্য ধরে নাও এই অভিমুখে কাজ করছে, এই তড়িৎ প্রাবল্য ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণটা ধরে নিলাম আমি থিটা। এখন এই যে ও বিন্দু থেকে আর দূরত্বে পি একটা তল নিয়ে, পি বিন্দুতে ডিএস একটা তল নিয়েছি। এবার এই পি বিন্দুতে
না ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হচ্ছে দেখছি। ও বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য E সমান আমরা কি জানি 1/4πε/q/r²। তড়িৎ প্রাবল্য এটা প্রমাণ করব, তাই তো q/r²। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য কাজ করছে। এখন এই E এবং ds এর মধ্যবর্তী কোণটা বলেছি থিটা। তাহলে এখন মোট যদি তড়িৎ ফ্লাক্স বের করি, এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ফাই ই, ক্ষুদ্র এরিয়ার জন্য আমি ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স লিখছি ডি ফাই ই। আমরা কি জানি ই ডট ডিএস, ই ডট ডিএস এটা সমান কি জানি ই ডিএস cos থিটা। এটা ই এর ভ্যালুটা কত এই যে লেখা আছে দেখো, তাহলে এটা কি লিখবো যে q/4πε0 লিখতে পারি এইভাবে q/4πε, এখানে ds cos থিটা বাই কি লিখলাম r²। ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স। এখন আমরা এই যে ক্ষুদ্র অ্যাঙ্গেল ডি ওমেগা ঘনকোণ দেখেছিলাম, যে ক্ষুদ্র ঘনকোণটা দেখেছিলাম সেটা হচ্ছে ds cos থিটা বাই কি r²। এবার যদি টোটাল ঘনকোণ উৎপন্ন ঘনকোণ যদি ওমেগা নিয়ে আসি, তাহলে এটাকে কি করব ইন্টিগ্রেশন করব, ক্লোজ ইন্টিগ্রেশন। তাহলে ওমেগা সমান কি হয়েছিল, এই অ্যাঙ্গেলটা হয়েছিল 4π। তাহলে এই যে সমীকরণ যে পেয়েছি, এই সমীকরণে এই যে ক্ষুদ্র এই অ্যাঙ্গেলটুকু এতটুকু ভ্যালু কত বসাবো 4π কোন মিডিয়ামের জন্য। এবারে দেখো তাহলে তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাচ্ছে, যে টোটাল অ্যাঙ্গেলের জন্য করি তাহলে কি হবে ফাই ই, ইন্টিগ্রেশন করলে তাহলে এটা কি হয়ে যাবে q/4πε। তাহলে এতটুকুর ভ্যালু কি লিখতে পারছি আমরা 4π। তাহলে এই এখানে 4π আর 4π ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো q/ε। তাহলে ওটাই হলো না, এটাই তো গাউসের উপপাদ্য, যে কোনো বদ্ধ তলে মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε গুণ হয়। এবার যদি এই বদ্ধ তলকে ঘিরে যদি অসংখ্য চার্জ থাকে, ধরে নাও q1 চার্জ, এই জায়গাতে q2 চার্জ, এই জায়গাতে q3 চার্জ, এই অসংখ্য চার্জ থাকে। এবার অসংখ্য চার্জের জন্য এরকম q1 চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড E1, q2 এর জন্য E2, q3 এর জন্য E3। সেক্ষেত্রে তখন গাউসের উপপাদ্যটা কিভাবে লিখব, পুরো তলের ক্ষেত্রে তখন মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই ই সমান লিখতে পারবো 1/ε ইনটু এই তো চার্জ q1 প্লাস q2 প্লাস q3 এরকম টোটাল চার্জ লিখবো। এবার এদের জন্য একটা প্রাবল্য কাজ করবে, যে q1 এর জন্য E1 প্রাবল্য, q2 এর জন্য E2 প্রাবল্য। তাহলে এক্ষেত্রে যখন আমি টোটাল তড়িৎ ফ্লাক্স বের করব, এক্ষেত্রে যে ক্লোজ ইন্টিগ্রাল ডি ফাই ই সমান যে ই ডট ডিএক্স। এবার q1 এবার ক্লোজ ই এর জন্য এই যে q1 চার্জের জন্য প্রাবল্যটা ধরে নাও E1, এর জন্য E2 এরকম প্রাবল্য থাকবে, প্লাস এরকম চলতে থাকবে, এটা হচ্ছে ds। এবার ক্লোজ ইন্টিগ্রাল এই চার্জ, এটা E1 প্রাবল্য কার জন্য তৈরি হচ্ছে, q1 চার্জের জন্য, E2 প্রাবল্য কার জন্য তৈরি হচ্ছে, q2 চার্জের জন্য, এরকম চলতে থাকবে ds। এবার ডট ds। এবার ক্লোজ ইন্টিগ্রাল
এই প্রত্যেকটা চার্জের জন্য যদি আমি বের করি তাহলে এই এখানে কি থাকলো 1/এপসাইলন, এটা মোট চার্জ E.ds। এখানে আমি মোট চার্জ কত লিখতে পারবো, q1 q2 ধরে মোট চার্জ হলো q, তখন কি হয়ে গেল q/এপসাইলন। অর্থাৎ বদ্ধতলের অভ্যন্তরে যতগুলো চার্জ থাকবে, ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, প্রত্যেকটা যোগ করে তার আধানের কি হবে মোট আধানের 1/এপসাইলন গুণ। যদি বদ্ধতলকে ঘিরে অসংখ্য চার্জ থাকে তবে ওই চার্জগুলো কি তাদের সাইন অনুযায়ী অ্যাড করে নিতে হবে, সেই অ্যাডে 1/এপসাইলন গুণ তড়িৎ ফ্লাক্স হবে। এবার আমরা এটা দেখলাম বদ্ধতলের অভ্যন্তরীণ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। এবার বদ্ধতলের বাইরের কোনো বিন্দুতে আধান যদি থাকে তার দরুন তড়িৎ ফ্লাক্স কত হবে দেখি। ফার্স্ট কেসটা মনে রাখবে, এটা বদ্ধতলে অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য তড়িৎ ফ্লাক্স বের করলাম, E.dx সমান q/এপসাইলন। এবার দেখো বদ্ধতলের বাইরের কোনো বিন্দুতে যদি আধান থাকে তাহলে গাউসের উপপাদ্যটা সাহায্যে তড়িৎ ফ্লাক্স কত হবে দেখি। তাহলে এখন করব বদ্ধতলের বাইরের কোনো বিন্দুতে আধানের জন্য তড়িৎ ফ্লাক্স। বদ্ধতলের বাইরের কোনো বিন্দুতে আধানের জন্য ধরে না যে এইরকম একটা যে কোনো একটা এস একটা বদ্ধতল, ক্লোজ সারফেস সবসময় মনে রাখবো বদ্ধতল। এবার এই তলের অভ্যন্তরে না বাইরের যে কোনো বিন্দুতে একটা আধান নিলাম, ধরে না q প্লাস q আধান নিলাম ও বিন্দুতে। এবার এই বদ্ধতলের বাইরের বিন্দুতে ও বিন্দুতে এই আধানের দরুন এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করার জন্য এখান থেকে যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো যাবে, তাহলে এই তলকে দুটো, একবার এখানে এই তলে ছেদ করবে আর একবার এই তলে ছেদ করবে। ধরে নাও এরকম একটা জায়গাতে ছেদ করলো, ধরে নাও এই বিন্দুটা হচ্ছে এখান থেকে একটা ডিসটেন্সে রয়েছে r1, এখানে একটা ক্ষুদ্র একটা সারফেস নিয়ে নিলাম, তল নিয়ে নিলাম, এই সারফেস এরিয়াটা ধরে নিলাম ds1, যেটা ও বিন্দু থেকে r1 দূরত্বে রয়েছে। এখানে এর অভিলম্বে এই তলের এই বরাবর একটা কি থাকবে, এর অভিমুখ থাকবে ক্ষেত্র ভেক্টরের ds1 এ, আর তড়িৎ প্রাবল্য E ধরে নাও এই বরাবর কাজ করছে E1 তড়িৎ প্রাবল্য, এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে θ1। এবার r2 ডিসটেন্সে অপর একটা ধরে নিলাম r2 ডিসটেন্স, ও বিন্দু থেকে r2 ডিসটেন্সে আরেকটা এরিয়া নিয়ে নিলাম, সেটা হচ্ছে ds2। এই ds2 এর অভিমুখ এই বরাবর তলের সঙ্গে লম্ব বরাবর, E ধরে নাও এই বরাবর কাজ করছে E2, এদের মধ্যবর্তী একটা কোণ কাজ আছে সেটা হচ্ছে θ2। এখন এই তলের জন্য এই ও বিন্দু এই ds তলের ক্ষেত্রে ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো কি হচ্ছে অন্তর্মুখী হচ্ছে, আবার এই তলের জন্য ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো কি হচ্ছে বহির্মুখী হচ্ছে। তাহলে এখন আমি যদি ds1 তলের দরুন, আমরা বলেছিলাম যে কোন বদ্ধ তল যদি অভিমুখী হয় ইলেকট্রিক লাইন অফ ফোর্স বা তড়িৎ ফ্লাক্স, তবে সেটাকে বলা হয় ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স, আর ওই বদ্ধ তল থেকে যদি বহির্মুখী হয় তবে সেটাকে বলা হয় ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। তাহলে ds তলের দরুন ds তলে
মোট তড়িৎ ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স, ডিএস1 ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স। গাউসের উপপাদ্য আমরা কি জানি? ই ডট ডিএস, ইডিএস cos থিটা, ই বলতে ই1, ডিএস বলতে ডিএস1, cos অফ থিটা বলতে থিটা1। আমি এই যে এটা পি বিন্দু নিয়েছি, এটা ধরে নাও উপরে একটা কিউ বিন্দু নিলাম, এখানে ডিএস2 তলে। এবার ডিএস2 ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স, এটা যেহেতু অন্তর্মুখী বলে এটা ঋণাত্মক, এটা হবে কি ধনাত্মক। তাহলে ইডিএস ই বলতে ই2, ডিএস বলতে ডিএস2, cos থিটা বলতে থিটা2। এবার বদ্ধ তলে এস ডিএস তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স যদি বের করি, তাহলে অতএব ডিএস1 ও ডিএস2 তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স ফাই ই সমান, তাহলে মাইনাস ই1 ডিএস1 cos অফ থিটা1 প্লাস এটা ই2 ডিএস2 cos অফ থিটা2। এবার যদি প্রাবল্য বের করি, প্রাবল্যের আমরা জানি 1/4 পাই এপসাইলন তড়িৎ ভেদ্যতা যদি হয়, তাহলে কিউ চার্জ কিউ বাই আর স্কয়ার ds1 cos অফ থিটা1 প্লাস ই2 যদি বের করি তাহলে 1/4 পাই এপসাইলন নট এপসাইলন কিউ বাই আর স্কয়ার বলতে r2 স্কয়ার, আর এটা হবে কি r1 স্কয়ার ds2 cos অফ থিটা2। এইবার দেখো একটু লিখে বুদ্ধি করি, এখানে দেখো তো এই এটা যদি আমি মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন লিখব, হ্যাঁ মিডিয়ামের পরাবৈদ্যুতিক তড়িৎ ভেদ্যতা এপসাইলন ধরেছি, এটাকে আমি লিখছি যে ds1 cos অফ থিটা1 বাই কি r1 স্কয়ার প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন কি লিখবো ds2 cos অফ থিটা2 বাই আর স্কয়ার। এটা ক্ষুদ্র ক্ষেত্রের জন্য এই তড়িৎ ফ্লাক্সটা বের করছিলাম। এবার টোটাল যদি তড়িৎ ফ্লাক্স বের করি তাহলে আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। টোটাল তড়িৎ ফ্লাক্স বের করলে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে, এটা কি হবে ফাই অফ ই। তাহলে দেখো এটাও তাহলে টোটাল ইন্টিগ্রেশন করব, এটাও কি করব টোটাল, পরের লাইনে করতে হবে তোমাদের, হ্যাঁ আমি এক লাইনে করে দিলাম। তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন, এই যে এই ভ্যালুটা কত দেখলাম আমরা 4 পাই প্লাস কিউ বাই 4 পাই এপসাইলন, এই ভ্যালুটা কত দেখেছি 4 পাই টোটাল ঘনকোণ। তাহলে এই যে 4 পাই কেটে গেল, এখানেও 4 পাই কেটে গেল, এখানে প্লাস কিউ বাই এপসাইলন, এখানে মাইনাস কিউ বাই এপসাইলন, এখানে প্লাস কিউ বাই এপসাইলন সমান কি হয়ে গেল 0। তাহলে আমরা দেখতে পেলাম যে বাইরের কোনো বিন্দুতে যদি আধান থাকে, তবে বদ্ধ তলের বাইরের কোনো বিন্দুতে যদি আধান থাকে তবে ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? 0 হবে। এটা প্রমাণ করে দিলাম। এবার এই তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত আমরা কিছু আলোচনা করব যে এখন যদি গাউসের উপপাদ্যটা কিসের উপরে ডিপেন্ড করছে, কেন আমাদের আজকে মূল আলোচনা হচ্ছে গাউসের উপপাদ্য। এর পরের দিন এটাকে যদি ভালো করে বুঝে যায়, এর অ্যাপ্লিকেশন করব, তখন আমাদের সুবিধা হবে। তাহলে এই পয়েন্টগুলো নোট করি। তাহলে এখন যদি এগুলো কোশ্চেন হতে পারে, এখন যদি কোনো একটা বদ্ধ সারফেসকে ঘিরে ধরে নাও এখানে মাইনাস কিউ আধান আছে না প্লাস কিউ আধান আছে, এখানে ধরে নাও মাইনাস কিউ আধান আছে, তাহলে হয়তো বললো এই এস তলকে ঘিরে এত আধান আছে, তবে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? তাহলে দেখতে পাবো টোটাল চার্জ কত হবে কিউ মাইনাস কিউ, তাহলে এই মোট টোটাল চার্জ 0 হবে, তার জন্য ইলেকট্রিক ফ্লাক্স কি হবে? 0 হবে। হয়তো বললো কোন একটা বদ্ধ তলকে ঘিরে এক জায়গাতে প্লাস 5e আর এক জায়গাতে মাইনাস 3e আছে, সেক্ষেত্রে মোট তড়িৎ ফ্লাক্স যদি বের করি আমরা জানি ই ডট ডিএস ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস মোট চার্জ এক জায়গাতে বলছে 5e প্লাস এক জায়গাতে বলছে
3 বাই কি হবে এপসাইলন, তাহলে কি হবে 2e বাই এপসাইলন। যাই এইভাবে চার্জগুলো যোগ করা হবে। এরকম খুব কনসেপচুয়াল কোশ্চেন হয়, যে ধরে নাও যে আমরা দেখেছিলাম যে মাইনাস কিউ আধান আর একটা প্লাস কিউ আধান যদি ক্ষুদ্র দূরত্ব 2l ব্যবধানে থাকে তাহলে একটা দ্বিমেরু গঠন করে। এবার এই তড়িৎ দ্বিমেরুকে ঘিরে একটা এস বদ্ধ তল কল্পনা করা হলো, তাহলে এই তলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? তাহলে জানি দ্বিমেরু মোট চার্জের মান কত হয়? মোট চার্জ দ্বিমেরুর ক্ষেত্রে কি হয়? 0 হয়, বলে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কি হবে? 0। এরকম বলে দিলে হয়তো বললো একটা ঘনকের অভ্যন্তরে দুটি দ্বিমেরু রাখা আছে, এই দ্বিমেরুর দরুন ওই ঘনকের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত? তাহলে আমাদের কনসেপ্টটা কি? আমাদের এখানে কোনো ক্যালকুলেশন নেই, কনসেপ্টটা কি? আমরা মোট চার্জ দেখব। যেহেতু তড়িৎ দ্বিমেরুর মোট চার্জ 0 হয়, বলে ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কি হবে? 0 হবে। এই জন্য গাউসের উপপাদ্যের তাহলে কতগুলো পয়েন্ট আমরা নোট করে নিই। গাউসের উপপাদ্যের বিবৃতি পড়লাম, তলের অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য প্রমাণ দেখলাম, আর তলের বাইরে যদি আধান হয় তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কি হবে? 0 হবে, তাই তো? এবার আমরা গাউসের উপপাদ্যের কিছু পয়েন্ট নোট করব। প্রথম হচ্ছে গাউসের উপপাদ্য মনে রাখবে যে গাউসের উপপাদ্য বদ্ধ তলের জন্য প্রযোজ্য। অবশ্যই সারফেসটাকে কি হতে হবে? বদ্ধ, ক্লোজ হতে হবে। যদি কোথাও ছিদ্র থাকে তাহলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে সেখানে ইলেকট্রিক তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেশন কিংবা ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ে এরর্স চলে আসবে। তাহলে তলটাকে প্রথমে কি হতে হবে? বদ্ধ তলের ক্ষেত্রে অবশ্যই বদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য। বদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য। 2, চার্জ এনক্লোজ বাই দা সারফেস, অর্থাৎ ওই আধানকে কি ঘিরে থাকতে হবে, বদ্ধ তলকে আধানকে ঘিরে থাকতে হবে। বদ্ধ তলকে আধানকে ঘিরে থাকতে হবে। 3 নাম্বার নোট যে গাউসের উপপাদ্য ইনভার্স স্কয়ার ল ফলো করে, অর্থাৎ কুলম্বের যে সূত্র রয়েছে কুলম্বের সূত্রকে বেস করে গাউসের উপপাদ্যটা এসেছে। বেসিক অর্থাৎ কুলম্ব লয়ের উপরে লিখব কুলম্বের সূত্রে নির্ভরশীল, ইনভার্স স্কয়ার ল বা কুলম্বের অনুসরণ করে এটাও প্রমাণ করা যায় যে কুলম্বের সূত্রে অনুসরণ করে, দেখানো যাবে। 4 নাম্বার যে সিমেট্রিক্যাল বডি অর্থাৎ প্রতিসম বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিসম বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিসম বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো হলো গাউসের উপপাদ্য সম্পর্কে কিছু নোটস আর কি, মানে কি যেগুলো জায়গা আমাদের অবশ্যই তলটাকে কি হতে হবে? ক্লোজ হতে হবে। তল ওই চার্জকে ঘিরে থাকতে হবে, কুলম্ব সূত্রকে অনুসরণ করবে, আর বডিটা যে তলে আমরা বের করব তলের জন্য সেটাকে সিমেট্রিক্যাল হতে হবে। যেমন গোলকের ক্ষেত্রে এর পরের দিন আমরা বের করব বাইরের পয়েন্টের জন্য ভিতরের পয়েন্টের জন্য, একটা ইনফাইনাইট লং চার্জ ক্যারিং কন্ডাক্টরের জন্য কি হবে, কিংবা কোনো একটা প্লেন শীটের জন্য কি হবে। কালকে এর অ্যাপ্লিকেশনগুলো করব। তাহলে আজকের আলোচনা যে ক্ষেত্র ভেক্টর কি, তড়িৎ ফ্লাক্স কি, তড়িৎ ফ্লাক্সের ইউনিট ডাইমেনশন, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স, ঘনকোণ, একক ঘনকোণ, ঘনকোণ যে কোনো পয়েন্ট, যে কোনো বিন্দু, তার থেকে যে কোনো দূরত্বে যদি কোনো তল কল্পনা করা হয়, যে কোনো তলের জন্য মোট ঘনকোণ তৈরি করবে 4π দেখলাম। গাউসের উপপাদ্যের বিবৃতি দেখলাম। ভেতরের কোনো বিন্দুতে আধানের জন্য
বাইরের কোনো বিন্দুতে আধানের জন্য মোট তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেশন করলাম। এই সমস্ত আলোচনাগুলো আজকে দেখে নেবে। এর পরের দিন আরও ইম্পর্টেন্ট জিনিস শুরু হবে, সেটা হচ্ছে গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন, প্রয়োগটা কি, আর ওই প্রয়োগগুলো আমাদের এক্সামে খুবই দিই। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।